Financial intermediaries. Types of financial intermediaries. আর্থিক ব্যবস্থার আর্থিক মধ্যস্থকারীদের প্রকারভেদ। ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটদের প্রকারভেদ। তো ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটদেরকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ডিপোজিটরি ইনস্টিটিউশন, আর একটা হচ্ছে নন ডিপোজিটরি ইনস্টিটিউশনস। এবার আসি যে ডিপোজিটরি ইনস্টিটিউশনটা মানেটা কি। ডিপোজিটরি ইনস্টিটিউশন ডিপোজিটরি ইনস্টিটিউশন হলো ওই সকল প্রতিষ্ঠান যারা আইনগতভাবে জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করার জন্য অনুমতিপ্রাপ্ত, ক্ষমতাপ্রাপ্ত। যেমন কমার্শিয়াল ব্যাংক আছে, কিন্তু নন ডিপোজিটরি ইনস্টিটিউশনগুলো এরা সরাসরি জনগণের কাছ থেকে আমানতের হিসেবে টাকা নিতে পারে না, তারা অন্য উপায়ে তহবিল সংগ্রহ করে। সো তার মানে নন ডিপোজিটরি ইনস্টিটিউশনগুলো এরা সরাসরি জনগণের কাছ থেকে আমানত হিসেবে টাকা নিতে পারে না, তারা অন্য উপায়ে তহবিল সংগ্রহ করতে পারে। আচ্ছা, আরো ডিটেলস পরে। এবার আসি যে ডিপোজিট ইনস্টিটিউশনের উদাহরণ যেটা দিলাম, কমার্শিয়াল ব্যাংক। এরা আইনত জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করার জন্য ম্যান্ডেটপ্রাপ্ত, ক্ষমতাপ্রাপ্ত। এই কমার্শিয়াল ব্যাংক প্রধানত চারটা প্রধান কাজ করে। একটা হচ্ছে আমানত সংগ্রহ করে ঋণ প্রদান করে, পেমেন্ট সার্ভিসগুলা যেমন রকেট, তারপর লকার ভাড়া, এগুলোকে বলে ফিডুশিয়ারি সার্ভিস যেমন লকার ভাড়া। এই চারটা প্রধান কাজ করে: আমানত সংগ্রহ, ডিপোজিট কালেকশন, লেন্ডিং, পেমেন্ট সার্ভিস যেমন রকেট, ডাচবাংলা রকেট। তারপর হচ্ছে ফিডুশিয়ারি সার্ভিস যেমন লকার ভাড়া, এগুলো প্রদান করে। কিন্তু আধুনিক যুগে আমেরিকান ব্যাংকগুলা এই চারটা প্রধান কাজ ছাড়া আরও জটিল কাজ করে থাকে। যেমন আন্ডার রাইটিং করতে পারে, তারা কোনো কোম্পানির শেয়ার বা বন্ড বাজারের সাথে আইপিও সহায়তা করে। তারপর বিমা পণ্য বিক্রয়, ইন্স্যুরেন্স প্রোডাক্ট সেলস, ব্যাংকের নিজস্ব বিমা উইং থাকে। আচ্ছা, সাধারণত যে হিস্টোরিক্যালি ব্যাংকগুলোর আন্ডাররাইটিং এবং ইন্স্যুরেন্স প্রোডাক্ট সেল করার অনুমতি ছিল না। এটা এটা মূলত যে এটা এই অনুমতিটা না থাকার কারণটা হচ্ছে এটা গ্রেট ডিপ্রেশন, 1929 সালে গ্রেট ডিপ্রেশনের পরে এই নিয়মটা করা হয়। যে মহামন্দার সময় দেখা যায় যে আমেরিকার প্রায় 1/3 ব্যাংক দেউলিয়া হয়ে যায়। এখন এর কারণটা কি ছিল যে মহামন্দার সময় যে আমেরিকার 1/3 ব্যাংক দেউলিয়া হয়ে গেল? এর কারণটা অনুসন্ধান করলে দেখা গেল যে বাণিজ্যিক ব্যাংকগুলো গ্রাহকের আমানতের টাকা ঝুঁকিপূর্ণ শেয়ার বাজারে বিনিয়োগ করছিল, এবং শেয়ার বাজারে ধসে পড়ে ব্যাংকগুলো গ্রাহকের টাকা ফেরত দিতে ব্যর্থ হয়। তাই 1933 সালে এই ঘটনার প্রতিক্রিয়া 1933 সালে গ্লাস-স্টিগাল অ্যাক্ট পাস হয়, যে এই আইনটি বাণিজ্যিক ব্যাংকিং এবং ইনভেস্টমেন্ট ব্যাংকিং, যে বাণিজ্যিক ব্যাংকিংটা কি আমানত গ্রহণ ও ঋণদান, এবং ইনভেস্টমেন্ট ব্যাংকিং যেমন শেয়ার বাজার আন্ডাররাইটিংকে সম্পূর্ণ আলাদা করে দেয়। সো ব্যাংকগুলোকে প্রধানত ঝুঁকিপূর্ণ সিকিউরিটিজ ব্যবসায় জড়িত হতে নিষেধ করা হয়, শুধুমাত্র যে সরকারি বন্ড, মিউনিসিপ্যাল বন্ড বাদে। এখন দেখা গেল 1967 সালের পর থেকে ব্যাংকগুলো বিভিন্ন আইন, লবিং এবং কোর্টের মাধ্যমে আইনটাকে শিথিল করা শুরু করে। লবিংয়ের মাধ্যমে, আইনি লবিং বা কোর্টের মাধ্যমে। মিউনিসিপ্যাল তারা কী করলো? মর্টগেজ ব্যাক সিকিউরিটি, এমবিএস, আন্ডাররাইটিং এবং এনইউটি বিক্রির মতো সেবা দেওয়ার অনুমতি আদায় করে। এবার দেখা গেল 1987 সালে আমেরিকার সেন্ট্রাল ব্যাংক, ফেডারেল রিজার্ভ ব্যাংক, গ্লাস-স্টিগাল অ্যাক্টের প্রধানত শব্দটির নতুন ব্যাখ্যা দেয়। তারা ব্যাংকগুলোকে সেকশন 20 নামে একটা আলাদা সাবসিডিয়ারি খোলার অনুমতি দেয়। এটা কত সালে? যে 1987 সালে। তারা
সেকশন 20, যে এফিলিয়েট মানে সাবসিডিয়ারি নামে, তারা ব্যাংকগুলোকে এফিলিয়েট নামে আলাদা সাবসিডিয়ারি খোলার অনুমতি দেয়। এর ফলে ব্যাংকটি মূল ব্যাংক সরাসরি না করলেও সাবসিডিয়ারি কোম্পানিগুলো আন্ডাররাইটিংয়ের মতো নিশ্চিত কাজগুলো করতে পারত। এইভাবে আইনটিকে কার্যত বাইপাস করা হয়। তারপর কী করা হলো, 1999 সালে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস মডার্নাইজেশন অ্যাক্টের মাধ্যমে গ্লাস-স্টিগল অ্যাক্টকে আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়, যা বাণিজ্যিক ব্যাংকগুলোকে আর সব ধরনের আর্থিক সেবা প্রদানের আইনি ভিত্তি দেয়। তার মানে মেন ডিসকাশনটা হলো যে আধুনিক যুগে ব্যাংকগুলা 4টা প্রধান কাজ: আমানত গ্রহণ, ঋণ দান, পেমেন্ট সার্ভিস, ফিডুশিয়ারি সার্ভিস ছাড়াও চাইলে আন্ডাররাইটিং করতে পারে, ইন্স্যুরেন্স প্রোডাক্ট সেল করতে পারে। প্রথম পারতো না কেন? 1929 সালে যখন মামলা দেখা গেল, তখন বাণিজ্যিক 1/3 বাণিজ্যিক ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যায়, কারণ তারা গ্রাহকের আমানতের টাকা, অন্যের টাকা বেশি লোভের আশায় ঝুঁকিপূর্ণ সিকিউরিটিজে বিনিয়োগ করেছিল, শেয়ার বাজারে বিনিয়োগ রেগুলেশন করেছিল। যখন শেয়ার বাজার ধস পড়ে, গ্রাহকের টাকাগুলা তারা ফেরত দিতে ব্যর্থ হয়। পরবর্তী 1933 সালে গ্লাস-স্টিগল অ্যাক্ট পাস করা হয়। এখানে বাণিজ্যিক ব্যাংকিং এবং ইনভেস্টমেন্ট ব্যাংকিংকে সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়। ফলে ব্যাংকগুলোকে ঝুঁকিপূর্ণ সিকিউরিটিজ ব্যবসা নিয়োগ জড়িত হতে নিষেধ করা হয়। কিন্তু দেখা গেল কি, 1967 সালে শিথিল করা শুরু করলো লবিংয়ের মাধ্যমে। ব্যাংকগুলো আইনি লবিংয়ের মাধ্যমে, কোর্টের মাধ্যমে শিথিল করা শুরু করে। তারা এমবিএস, আন্ডাররাইটিং, এনুইটি সেলের মতো সেবা দেওয়ার অনুমতিটাগুলো আদায় করে। কিন্তু 1987 সালে দেখা গেল একটা সেকশন 20 নামে একটা সুযোগ দেওয়া হয় যে এফিলিয়েট খুলতে পারবে, যে আলাদা সাবসিডারি খোলার অনুমতি দেয়। সো সাবসিডারি খোলার পরে যে মূল ব্যাংকটা সরাসরি এই আন্ডাররাইটিং এবং ইন্স্যুরেন্স প্রোডাক্ট সেল না করলেও তারা মূলত সাবসিডারি খোলার মাধ্যমে 1927 সালে যে সাবসিডারি খোলার মাধ্যমে আন্ডাররাইটিংয়ের মতো নিশ্চিত কাজগুলো করা শুরু করতে পারলো। এভাবে তারা আইনটাকে বাইপাস করলো। আর পরবর্তী 1999 সালে ফিনান্সিয়াল সার্ভিসেস মডার্নাইজেশন অ্যাক্ট, যেটাকে বলা হয় গ্রাম-লিচ-বেইলি অ্যাক্ট, এর মাধ্যমে গ্লাস-স্টিগল অ্যাক্টে আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়। এর মাধ্যমে যে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস মডার্নাইজেশন অ্যাক্ট, যা বাণিজ্যিক ব্যাংকে বা সব ধরনের আর্থিক সেবা প্রদানের আইনত ভিত্তি দেয়। আচ্ছা, আবার মূল ডিসকাশন আসি যে এখন দেখা গেল যে ব্যাংকগুলো বলে যে তাদের আমানতগুলা ইন্স্যুরেন্সযুক্ত, ডিপোজিটগুলা ইন্স্যুরেন্স করা। এর মানেটা কি? যে আমেরিকার উদাহরণ বলি, আমেরিকাতে প্রতিটি ব্যাংক গ্রাহকের $2.5 লাখ পর্যন্ত আমানত সরকার কর্তৃক গ্যারান্টিযুক্ত, অর্থাৎ কোনো ব্যাংক দেউলিয়া হলেও আমানতকারী টাকা ফেরত পাবে। অর্থাৎ আমেরিকাতে প্রতিটি ব্যাংক ডিপোজিট ইন্স্যুরেন্স বলে আমানত বিমা, যে প্রতিটি ব্যাংক গ্রাহকের $2.5 লাখ পর্যন্ত আমানত সরকার কর্তৃক গ্যারান্টিযুক্ত। আর বাংলাদেশে $1 লাখ পর্যন্ত সঞ্চয় বা আমানত বাংলাদেশ সরকার কর্তৃক গ্যারান্টিযুক্ত। তাই কোনো ব্যাংক দেউলিয়া হলে আমানতকারী টাকা সরকার ফেরত দেবে। তাই এই বিমার কারণে দেখা গেল কি, যে একটা খারাপ ব্যাংকের পতন হইল, অন্য ভালো ব্যাংকের গ্রাহকদের মধ্যে এর ফলে আর আতঙ্ক ছড়াবে না, যে গ্রাহকরা ভালো ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার জন্য তাড়াহুড়ো করবে না। তাই যদি একটা ব্যাংক তারল্য সংকটের উপর দেউলিয়া ফলে একটি ভালো ব্যাংকগুলা তারল্য সংকট থেকে তারল্য সংকটের উপরে দেউলিয়া হতে এটা বেঁচে যাওয়ার একটা সুযোগ তৈরি আর কি। এই প্যানিকের কারণে 1929 সালে ব্যাংকগুলো কলাপস করছিল। কারণ ব্যাংকগুলো যখন গ্রাহকের টাকাগুলো আমানত হিসেবে সংগ্রহ করে, তারা অন্যকে লোন দেয়। তা ব্যাংকের হাতে সবসময় $100 আমানত হিসেবে সংগ্রহ করার ফলে দেখা গেল কি, যে একটা রেট থাকে সিআরআর, এসএলআর, এগুলো মেনটেন করে দেখা গেল যে $83 লোন দিতে পারলো, $30 লোন দিয়ে দিল। এখন যদি সবাই $100 ফেরত চায়, গ্রাহকগণ, ব্যাংক তো দিতে পারবে না, কারণ সে লোনটা হয়তো 1 বছর 2 বছর মিড টার্ম, অনেক ব্যাংক লং টার্মে লোন দেয়, লোনটা দিয়ে ফেলছে। তো দেখা গেল কি, যদি সব গ্রাহক টাকা তুলতে আসে ব্যাংক থেকে, কিন্তু দেউলিয়া হতে বাধ্য যে কোনো ব্যাংক। বাংলাদেশেও এখন যদি সব ব্যাংক থেকে টাকা তুলতে শুরু করে, বাংলাদেশের সব ব্যাংক একসাথে কলাপস করবে। তাই যে তাই আর এখন সবার তো হঠাৎ করে টাকার প্রয়োজন পড়বে না, যে সব বাইরে গিয়ে টাকা তোলা শুরু করবে। এটা কখন করতে পারে? যখন কাস্টমাররা প্যানিক হয়ে টাকা পাবে। দেখা গেল একটা খারাপ ব্যাংক দেউলিয়া করলো,
তখন গ্রাহক সবাই মনে করলো কি যে সব গ্রাহক মনে করা শুরু করতে পারে যে তাদের টাকা হয়তো আর তারা ফেরত পারে ব্যাংক থেকে, তখন সবাই গিয়ে ব্যাংকের কাছে টাকা চাইতে পারে যে আমার টাকা ফেরত দাও, আমার তো টাকা ফেরত দাও। তখন সব ভালো ব্যাংকগুলা একটা খারাপ ব্যাংকের কারণে একটা ভালো ব্যাংক, যে একটা খারাপ ব্যাংক যেটা দলীয় হলো তার সঙ্গে দেখা দিল, এই খারাপ ব্যাংকের কারণে ভালো ব্যাংক দেখা গেল দলীয় হয়ে যেতে পারতো। কিন্তু এখন এই আমানত বিমার কারণে যে প্রতিটা ব্যাংকের টাকা, যে একটা খারাপ ব্যাংকের পতন হলে অন্য ভালো ব্যাংকের টাকা, মানে একটা খারাপ ব্যাংক এই বিমার কারণে খারাপ ব্যাংকের পতন হলে অন্য ভালো ব্যাংকের গ্রাহকদের মধ্যে এখন আতঙ্ক ছড়াবে না, কারণ গ্রাহকরা ভালো ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার জন্য, মানে এখন সরকারি এখন টাকা ফেরত দিবে চাইলে, যদি কোনো একটা ব্যাংক টাকা দিতে না পারে, দেউলিয়া হয়ে যায় একটা ব্যাংক। তারপরে আচ্ছা আচ্ছা, এগুলো গেলো জাস্ট কমার্শিয়াল ব্যাংকের একটা ছোটোখাটো ডিসকাশন। এবার আসি যে ডিপোজিট ইনস্টিটিউশন মধ্যে ছিলাম আমরা যারা আইনত জনগণের কাছ থেকে সেভিংস ডিপোজিট নিতে ম্যান্ডেট প্রাপ্ত। ডিপোজিট ইনস্টিটিউশন এর মধ্যে পড়ে সেভিং ইনস্টিটিউশনগুলো, অর্থাৎ এরা বাণিজ্যিক ব্যাংকের মধ্যে আমানত সংগ্রহ করে ঋণ দেয়। দ্বিতীয় উদাহরণ, একটা হলো কমার্শিয়াল ব্যাংক। দেন আসি সেভিং ইনস্টিটিউটস। সেভিং ইনস্টিটিউটগুলো বাণিজ্য ব্যাংকের মধ্যে আমানত সংগ্রহ করে এবং ঋণ দেয়, এরাও আমানত সংগ্রহ করে এবং ঋণ দেয়। মূল পার্থক্যটা কি? যে বাণিজ্য ব্যাংকের অ্যাসেটগুলো বৈচিত্র্যময় হলো সেভিং ইনস্টিটিউশন অ্যাসেট সাধারণত মর্টগেজ বেসড, অর্থাৎ সেভিং ইনস্টিটিউটগুলোর অ্যাসেটগুলো, তাদের লোনগুলা বেশিরভাগই রিয়েল এস্টেট বা আবাসিক মর্টগেজে বিনিয়োগ করতে হয়। এদের মূল উদ্দেশ্য হচ্ছে বাড়ি কেনার জন্য ঋণ দেওয়া। সেভিং ইনস্টিটিউশনগুলো এদের মূল কাজ হচ্ছে বাড়ি কেনার জন্য লোন দেওয়া। দেন আসি ক্রেডিট ইউনিয়ন। সেভিং ইনস্টিটিউশন পর ক্রেডিট ইউনিয়নও একটা ডিপোজিটরি ইনস্টিটিউশন। ক্রেডিট ইউনিয়ন, ক্রেডিট ইউনিয়ন এরাও ব্যাংকের মতো আমানত নেয় এবং ঋণ দেয়। মূল পার্থক্যটা কি? এদের উদ্দেশ্য মুনাফা নয়, সদস্যদের সেবা করা। এদের উদ্দেশ্য মুনাফা নয়, সদস্যদের সেবা করা। আবার এরা আয়ের উপর কোনো ট্যাক্সও দেয় না। তাই যেহেতু ট্যাক্স দিতে হয় না আয়ের উপরে, তাই ক্রেডিট ইউনিয়নগুলো সদস্যদেরকে আমানতের উপর বেশি সুদ এবং ঋণের উপর কম সুদ দিতে পারে। ক্রেডিট ইউনিয়ন একটা ডিপোজিটরি ইনস্টিটিউশন। আচ্ছা, তাহলে ক্রেডিট ইউনিয়নগুলো কি করে? সেভিং ইনস্টিটিউশনগুলো আমরা দেখলাম যে সেভিং ইনস্টিটিউশনগুলো মর্টগেজ কেন্দ্রিক। এদের অ্যাসেট বেস, সেভিং ইনস্টিটিউশনের অ্যাসেট বেস হচ্ছে অত্যন্ত বেশি মর্টগেজ কেন্দ্রিক। এর আইনিভাবেই তাদের অ্যাসেটের একটি বড় অংশ রিয়েল এস্টেট বা আবাসিক মর্টগেজে বিনিয়োগ করতে হয় তাদের। এর মূল উদ্দেশ্য হলো বাড়ি কেনার জন্য ঋণ দেওয়া। আর ক্রেডিট ইউনিয়ন হলো এরাও ব্যাংকের মতো আমানত নেয় এবং ঋণ দেয়। ক্রেডিট ইউনিয়নগুলো এদের ট্যাক্স, এদের আমানতের উপর ট্যাক্স দেওয়া লাগে না, এদের আয়ের উপর কোনো ট্যাক্স দিতে হয় না। তারা ট্যাক্স দেওয়ার কারণে ট্যাক্স বেঁচে যাওয়া ক্রেডিট ইউনিয়নগুলোর সদস্যদের আমানতের উপর বেশি সুদ এবং ঋণের উপর কম সুদ দিতে পারে। আচ্ছা, দেন আসি নন ডিপোজিটরি ইনস্টিটিউট, যারা আইনত গ্রাহকের কাছ থেকে আমানত হিসেবে টাকা সংগ্রহ করতে পারে না। নন ডিপোজিটরি ইনস্টিটিউট, এগুলোর মধ্যে আছে ফাইন্যান্স কোম্পানি। সো দেন পার্সোনাল ক্রেডিট ইনস্টিটিউট, দেন বিজনেস ক্রেডিট ইনস্টিটিউট। আচ্ছা, আসি যে ফাইন্যান্স কোম্পানিটা কি। ফাইন্যান্স কোম্পানির ধারণাটা আমেরিকার জেনারেল ইলেকট্রিকের মতো উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে শুরু হয়েছিল মূলত আর কি। জেনারেল ইলেকট্রিকের মতো উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে শুরু হয়েছিল। দেখা গেল 1930-এ যখন 1929-30-এ যখন মহামন্দার সময় মানুষের কাছ থেকে যে জেনারেল ইলেকট্রিক, যেমন তারা রেডিও সেল করে, সো 1929-30-এর সময় মহামন্দার সময় মানুষের কাছে তাদের পণ্য কেনার জন্য রেডিও টিভি কেনার জন্য নগদ অর্থ ছিল না। এই ব্যাংকগুলো এই ধরনের ছোটো কেনাকাটা কিস্তিতে ঋণ দিতে রাজি ছিল না। আবার ব্যাংকগুলো এই ধরনের ছোটো কেনাকাটায় ইনস্টলমেন্ট ঋণ দিতে রাজি ছিল না।
তো সমাধানটা কি, যে জেনারেল ইলেকট্রিক নিজেই তার গ্রাহকদের ফাইন্যান্সিং করা শুরু করে, গ্রাহকরা পণ্য নিয়ে যেত এবং জেনারেল ইলেকট্রিককে কিস্তিতে টাকা পরিশোধ করত। দেখা গেল কি যে এই মডেলটা অত্যন্ত জনপ্রিয় হয়। 2008 সালের দিকে জেনারেল ইলেকট্রিকের মোট লাভের 80% আসতো তার মূল ব্যবসাতে ইঞ্জিন অ্যাপ্লায়েন্স থেকে না, বরং তার একটা ফাইন্যান্স ক্যাপিটাল থেকে, জেনারেল ইলেকট্রিকের ক্যাপিটাল থেকে আসতো। অর্থাৎ এটা হলো সেলস ফাইন্যান্স কোম্পানি। অর্থাৎ তারা পণ্য কেনার জন্য গ্রাহকদেরকে সরাসরি লোন দেওয়া শুরু করলো। এটা খুবই জনপ্রিয় হয়েছে ফাইন্যান্স কোম্পানি। এরপর হচ্ছে নন ডিপোজিটরি ইনস্টিটিউট, দেন পার্সোনাল ক্রেডিট ইনস্টিটিউশন। প্রথম হলো ফাইন্যান্স কোম্পানি, নন ডিপোজিটরি ইনস্টিটিউশনের মধ্যে পড়ে, দেন পার্সোনাল ক্রেডিট ইনস্টিটিউট। পার্সোনাল ক্রেডিট ইনস্টিটিউটগুলা উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদেরকে ঋণ প্রদান করে। কারণ দেখা যায় কি, বাণিজ্যিক ব্যাংকগুলো কঠোর রেগুলেশনের অধীনে থাকে, তাই তারা গ্রাহকদের ক্রেডিট হিস্ট্রি যাচাই করতে এবং নির্দিষ্ট সীমার মধ্যে বেশি ঋণ দিতে বাধ্য। অর্থাৎ তার ক্রেডিট হিস্ট্রি যাচাই করে, তারা উচ্চ ঝুঁকিপূর্ণ বা সাবপ্রাইম গ্রাহকদেরকে ঋণ দিতে পারে না। সমাধান কি, যে যেমন সিটি ব্যাংক, যে নিজে একটা সাবসিডিয়ারি ফাইন্যান্স কোম্পানি, যে সিটি ফাইন্যান্স খোলে। এই ফাইন্যান্স কোম্পানিগুলো ব্যাংকিং রেগুলেশন বাইরে থাকায় তারা সেই সব সাবপ্রাইম গ্রাহকদেরকে অন্তত চড়া সুদে ঋণ দিতে পারে, যারা ব্যাংকের ঋণের জন্য কোয়ালিফাই করে না। এটা হলো পার্সোনাল ক্রেডিট ইনস্টিটিউট, যারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্যক্তিদেরকে ঋণ দান করে উচ্চ সুদে। কারণ দেখা গেল কি, যে ট্রেডিশনাল যে বাণিজ্যিক ব্যাংকগুলো, তারা গ্রাহকদের ক্রেডিট হিস্ট্রি যাচাই করে এবং দেখা যায় কি, এবং ক্রেডিট হিস্ট্রি যাচাই করে এবং নির্দিষ্ট লিমিট আছে যে কত টাকা লোন দিতে পারবে। তারা ঝুঁকিপূর্ণ গ্রাহকদেরকে বা সাবপ্রাইম গ্রাহকদেরকে ঋণ দিতে পারে না, লোন দিতে পারে না। কিন্তু দেখা গেল কি, যে সিটি ব্যাংক নিজে একটা সাবসিডিয়ারি ফাইন্যান্স কোম্পানি খোলা শুরু করলো। ফাইন্যান্স কোম্পানিগুলো, আমরা জানি যে এরা সাবসিডিয়ারিগুলো যে ফাইন্যান্সিয়াল রেগুলেশনের বাইরে থাকে, ব্যাংকিং রেগুলেশন বাইরে থাকে, গ্লাস-স্টিগল অ্যাক্টের মাধ্যমে আমরা যেটা দেখলাম। সো তারা তখন তারা এই অত্যন্ত ঝুঁকিপূর্ণ গ্রাহকদেরকে অন্তত চড়া সুদে ঋণ দিতে পারে, যারা ব্যাংক ঋণের জন্য কোয়ালিফাই করে না। পার্সোনাল ক্রেডিট ইনস্টিটিউশনের পর আছে বিজনেস ক্রেডিট ইনস্টিটিউট। বিজনেস ক্রেডিট ইনস্টিটিউটগুলো অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থায়ন সেবা দেয়। যেমন এদের কাজটা কি, যেমন ফ্যাক্টরিং করা। কোনো ব্যবসা প্রতিষ্ঠান যদি অন্য কারো কাছ থেকে টাকা পায়, সে অ্যাকাউন্ট রিসিভেবল, তা 3 মাস পরে, যে কোনো একটা ব্যবসা বিজনেস অন্য কারো প্রতিষ্ঠান থেকে টাকা পাচ্ছে 3 মাস পরে পাওয়ার কথা, সেই পাওনাটা ফাইন্যান্স কোম্পানি বর্তমান মূল্যে বাট্টা করে কিনে নেয়। সে একটা বিজনেস তার কাস্টমারের কাছ থেকে 3 মাস পরে টাকা পাবে, অন্য কাছ থেকে টাকা 3 মাস পরে পাওয়ার কথা। একটা ফাইন্যান্স কোম্পানি কী করে, ওই কোম্পানির কাছ থেকেই যে একটা অ্যাসেট অ্যাকাউন্ট রিসিভেবলটাকে বাট্টা করে, মানে কম দামে কিনে নেয়। এতে কম দামে কিনে নেয় মানে কি, এখন কেউ যদি কারো কাছ থেকে জিনিস কিনে, টাকাটা যে সেল করে, এখানে অ্যাকাউন্ট রিসিভেবলটা সেল করা হয়, তার মানে ব্যবসা প্রতিষ্ঠানের হাতে টাকাটা যাবে, আর ফাইন্যান্স কোম্পানির হাত থেকে টাকা চলে যাবে। সো ব্যবসা প্রতিষ্ঠান তাৎক্ষণিক নগদত্ব পেয়ে যায়, আর পাওনা তার দায়িত্ব পড়ে ফাইন্যান্স কোম্পানির উপরে। এটা হলো ফ্যাক্টরিং। এভাবে তারা ব্যবসা প্রতিষ্ঠানের অর্থায়নটা দেয় আর কি। সো পরে দেখা গেল কি, যে ব্যবসা প্রতিষ্ঠান থেকে কম দামে কিনে নিল অ্যাকাউন্ট রিসিভেবলটা, এবং সে 100 টাকার অ্যাকাউন্ট রিসিভেবল ছিল, 80 টাকা কিনে নিল, 80 টাকা দিয়ে দিল বিজনেসটাকে, আর ওই ফাইন্যান্স কোম্পানিটা 100 টাকা আদায় করে অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে, তাহলে এখানে 20 টাকা তা লাভ হয় আর কি। আচ্ছা, দেন লিজিং। কোনো প্রতিষ্ঠানের বড় ইকুইপমেন্ট যেমন এয়ারক্রাফট, ভারী যন্ত্রপাতি কেনার সামর্থ্য না থাকলে ফাইন্যান্স কোম্পানিগুলো সেই ইকুইপমেন্ট কিনে প্রতিষ্ঠানটিকে ভাড়ায় ব্যবহার করতে দেয়। যেমন বাংলাদেশের বিমান অনেক এয়ারক্রাফট লিজে পরিচালনা করে। দেন সিকিউরিটিজ ফার্ম, এই প্রতিষ্ঠানগুলো শেয়ার বাজার এবং পুঁজি সংগ্রহের সাথে জড়িত। এটাও নন ডিপোজিটরি ইনস্টিটিউট, যেমন সিকিউরিটিজ ফার্মগুলো। সিকিউরিটিজ ফার্মগুলো শেয়ার বাজার পুঁজি সংগ্রহের সাথে জড়িত। সো এরা মূলত, এদের কয়েক ভাগ আছে, যেমন ব্রোকার, ক্রেতা বিক্রেতা ম্যাচ মেকার হিসেবে কাজ করে। এরা ব্রোকার আছে, এরা সাধারণত কোনো ম্যাচ মেকার হিসেবে কাজ করে, ক্রেতা বিক্রেতার কোনো ঝুঁকি নেয় না, এবং প্রতি লেনদেনের উপরে নির্দিষ্ট ট্রেডিং কমিশন, যে ব্রোকারেজ প্রতি
প্রতি 100 টাকা লেনদেনের জন্য সে 70 পয়সা করে চার্জ করে, আয় করে। দেন ডিলার নিজের কাছে পণ্যের ইনভেন্টরি রাখে, ডলার ইউরো শেয়ার এগুলো রাখে এবং নিজের নামে কেনাবেচা করে। ডিলার দুটি মূল্য কোট করে, একটা হচ্ছে বিড প্রাইস, যে দামে সে কিনতে চায়, সে 110 টাকা দিয়ে ডলার কিনতে চায়, 110 টাকা দিয়ে কিনতে চায়, এবং আক্স প্রাইস, যে দামে সে বিক্রি করতে চায়। বিড প্রাইসটা কি? যে দামে সে কিনতে চায়। আর আক্স প্রাইসটা কি? যে দামে সেল করতে চায়। যেমন সে 110 টাকা দিয়ে কিনতে চায় ডলার এবং 114 টাকা সেল করতে চায়, এই যে দুই দামের পার্থক্য, স্প্রেড, এটা হলো ডিলারের লাভ। তাই ব্রোকারের চেয়ে ডিলারের ঝুঁকি বেশি, কারণ তাকে ইনভেন্টরি রাখতে হয়। ইনভেন্টরি রাখার জন্য তাকে টাকা হয়তো ধার করে ওই ইনভেন্টরিগুলো কিনতে হয়, যে ধার করে এর সুদের চার্জ আছে, তার একটা খরচ আছে। ইউরো শেয়ার, ডলার এগুলো সে ইনভেন্টরি কিনে রাখে আর কি। দেন মার্কেট মেকার, এরা সিকিউরিটিস ফার্ম আর কি। মার্কেট মেকাররা সাধারণত সময় এরা ডিলারের মধ্যে কাজ করে, অর্থাৎ বাজারের অস্বাভাবিক পরিস্থিতিতে যখন শুধু ক্রেতা আছে বিক্রেতা নেই, অথবা শুধু বিক্রেতা আছে ক্রেতা নেই, তখন মার্কেট মেকার বাজারে স্থিতিশীল করার দায়িত্ব থাকে। অর্থাৎ বাজার যখন একতরফাভাবে পড়ে যেতে থাকে, যে শুধু বিক্রেতা আছে, তখন মার্কেট মেকার নিজের টাকা দিয়ে শেয়ার কিনতে বাধ্য থাকে। আবার যখন একতরফাভাবে বাড়তে থাকে, তখন সে তার ইনভেন্টরি, তার কাছ থেকে শেয়ার বিক্রি করতে বাধ্য থাকে। যখন বাজার যখন একতরফাভাবে পড়ে যেতে থাকে, তখন মার্কেট মেকার পড়ে যেতে থাকলে কি হয়? সেলার নাই, কিন্তু বায়ার আছে। সরি, মানে বাজার যখন একতরফাভাবে পড়ে যেতে থাকে, তখন মার্কেট মেকার নিজে এগুলো কিনতে হয়, কিনে জাস্ট ডিমান্ডটাকে, পড়ে যেতে থাকলে কেনার প্রেশার দিতে হয়, তখন প্রাইসটার পড়ে না আর কি, তখন সে কিনে নেয়, শেয়ার কিনতে বাধ্য থাকে। আর যখন একতরফা বাড়তে থাকলে শেয়ার দাম বাড়তে থাকলে, যখন সেলস প্রেশার বাড়িয়ে দিব, তখন সাপ্লাই বেড়ে গেলে শেয়ার দাম কমবে, মানে বাজারটা স্টেবল হবে, তখন সে তার শেয়ার সেল করতে বাধ্য থাকে। সো এই দায়িত্ব পালন করতে গিয়ে 1987 সালে মার্কেট যখন ক্র্যাশ করে, তখন মার্কেট মেকার দেউলিয়া হয়ে গেছে। তো মার্কেট মেকার এরা সবসময় ডিলারের মতোই কাজ করে আর কি। এরা বাজারে অস্বাভাবিক পরিস্থিতিতে এরা বাজারে মার্কেট মেকার স্থিতিশীল করার দায়িত্বে থাকে। এখন দেখা গেল কি, আন্ডার রাইটার অ্যান্ড অ্যাডভাইজারি। যখন প্রাইমারি মার্কেটে কোনো কোম্পানি যখন প্রথমবার জনগণের কাছে শেয়ার বা বন্ড বিক্রি করে টাকা তুলতে চায়, জনগণের কাছে শেয়ার বন্ড বিক্রি করে টাকা তুলতে চায়, তখন সিকিউরিটিস ফার্মগুলো আন্ডার রাইটার হিসেবে কাজ করতে পারে। প্রথমের মতো জনগণের কাছে শেয়ার বা বন্ড বিক্রি করে টাকা তুলতে চায়, তখন সিকিউরিটিস ফার্মগুলো আন্ডার হিসেবে কাজ করে। কারণ কি, যে একটা নতুন বছরের কোম্পানিকে জনগণ বিশ্বাস করে না। কিন্তু দেখা গেল যখন বড় বড় আন্ডাররাইটিং সিকিউরিটিস ফার্মগুলো, যখন গোল্ডম্যান স্যাক্স অথবা মর্গান স্ট্যানলির মতো এই কোম্পানিগুলো যখন আন্ডাররাইটার হয়, তখন তারা এই কোম্পানির ডকুমেন্ট বাছাই করে, ডিউ ডিলিজেন্স করে, এবং নিজেদের সুনাম ব্যবহার করে জনগণকে শেয়ার কিনতে আশ্বস্ত করে। দেন অ্যাডভাইজরি ফাংশন। অ্যাডভাইজরি হলো এছাড়াও কোম্পানির সম্প্রসারণ, এক্সপানশন, মার্জার এবং আইপিওর সঠিক সময় নির্ধারণের মতো বিষয়েরা কর্পোরেট অ্যাডভাইজরি সভা দেয়। অ্যাডভাইজরি সভাটা কখন দেয়? যে কোম্পানির এক্সপানশন, সম্প্রসারণ, মার্জার, একীভূতকরণ, আইপিওর সঠিক সময় নির্ধারণের মতো বিষয়েরা কর্পোরেট অ্যাডভাইজরি সভা দেয়। আচ্ছা, মার্কেট মেকাররা দেউলিয়া হয়ে গেছিল মূলত 1929 সালে, যখন গ্রেট ডিপ্রেশন হয়, তখন না, বরং 1987 সালে ব্ল্যাক থার্সডে বলা হয় সেটাকে, 29 অক্টোবর যখন ঘটছিল এটা, তখন স্টক সূচক প্রায় একদিনে প্রায় 25% হ্রাস পায়। সো এখন মার্কেট মেকাররা কেন তারা লোকসানটা করে? এখন মার্কেট মেকার, বাংলাদেশ আইসিবি মার্কেট মেকার স্টক এক্সচেঞ্জ থেকে নির্দিষ্ট কিছু স্টকের বাজার স্থিতিশীল রাখার জন্য দায়িত্ব পায়, যেমন স্টার ফার্মার বাজার স্থিতিশীল রাখার জন্য দায়িত্ব পাইল, এগুলো মার্কেট মেকার। এটা দৈনন্দিন কাজ নয়, বরং বাজারে চরম পরিস্থিতি একটি বিশেষ স্পেশাল সার্ভিস এরা দেয়। এটা হলো মার্কেট মেকারদের কাজ। মার্কেট মেকার
এবার আসি বিয়ারিশ মার্কেটটা কি। বিয়ারিশ মার্কেট যখন কোনো শেয়ার দ্রুত পড়তে থাকে, অর্থাৎ সবাই বিক্রেতা, কোনো ক্রেতা নেই। সবাই বিক্রেতা কেন? যখন কখন একটা শেয়ার দ্রুত পড়তে থাকে, তখন সবাই বাজার সাপ্লাই বেড়ে গেল, সবাই বিক্রেতা আছে কিন্তু ক্রেতা নেই। তখন মার্কেট মেকার বাজারে প্রবেশ করে এবং নিজের নগদ টাকা দিয়ে সে ওই শেয়ার কিনতে শুরু করে। এর ফলে দাম কমার প্রক্রিয়াটা ধীর এবং মসৃণ হয়। দেন বুলিশ মার্কেট, যখন সবাই শেয়ার কিনতে চায়, চরম বাই প্রেশার, তখন মার্কেট মেকার তার নিজের ইনভেন্টরি থেকে শেয়ার সেল করে। আচ্ছা, দেন আসি নন ডিভিশন ইনস্টিটিউশন কি কি গেল, যে ফাইন্যান্স কোম্পানি গেল, একটা গেল ফাইন্যান্স কোম্পানি, তারপর গেল পার্সোনাল ক্রেডিট ইনস্টিটিউট, তারপর গেল বিজনেস ক্রেডিট ইনস্টিটিউট, দেন সিকিউরিটিস ফার্ম। বিজনেস ক্রেডিট ইনস্টিটিউটের মধ্যে ছিল ফ্যাক্টরিং, লিজিং। দেন সিকিউরিটিস ফার্ম গেল, ব্রোকার ডিলার ছিল, মার্কেট মেকার ছিল। দেন আরও আছে মিউচুয়াল ফান্ড নন ডিভিশন ইনস্টিটিউশনের মধ্যে। মিউচুয়াল ফান্ড হলো একটা ইন্ডিরেক্ট ইনভেস্টমেন্ট ভেহিকেল, অর্থাৎ এখানে বিনিয়োগকারী নিজে সরাসরি শেয়ার কিনে না, মিউচুয়াল ফান্ডের ইউনিট কিনে। সো মিউচুয়াল ফান্ড কী করে, হাজার হাজার ক্ষুদ্র বিনিয়োগকারীর কাছ থেকে এই টাকা একত্রিত করে, তারপর একজন পেশাদার প্রফেশনাল ফান্ড ম্যানেজার সে বিশাল অঙ্কের টাকাটি তহবিলটি ফান্ডের প্রস্পেক্ট বা চুক্তি অনুযায়ী শেয়ার বা বন্ডে বিনিয়োগ করে। সো বিনিয়োগকারীর মালিকানা থাকে কিন্তু সরাসরি কোনো নিয়ন্ত্রণ থাকে না। এটা হলো মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডটা কি, যে এটা একটা পরোক্ষ বিনিয়োগ ভেহিকেল, যে এখানে একজন বিনিয়োগকারী সরাসরি কোনো শেয়ার না কিনে মিউচুয়াল ফান্ডের ইউনিটটা কিনে এখন, এবং মিউচুয়াল ফান্ড ওই হাজার হাজার ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারী টাকা একটা একত্রিত একটা পুল গঠন করে। তারপর একজন পেশাদার বা ফান্ড ম্যানেজার সে বিশাল অঙ্কের তহবিলটি ফান্ডের প্রসপেক্টাস যে চুক্তি থাকে, যে কোথায় কোথায় বিনিয়োগ করবে, কোথায়, সে চুক্তি অনুযায়ী বিভিন্ন শেয়ার বা বন্ডে বিনিয়োগ করে, এবং বিনিয়োগকারীর মালিকানা থাকে এক্ষেত্রে, কিন্তু কোনো কি থাকে না, সরাসরি কোনো নিয়ন্ত্রণ থাকে না। মিউচুয়াল ফান্ডের কিছু প্রকারভেদ আছে কৌশল অনুযায়ী, যেমন শেয়ার বন্ডে উভয় বিনিয়োগ করে, যেমন ব্যালেন্স ফান্ড। এটা গ্রোথ ফান্ড হলে শুধুমাত্র উচ্চ প্রবৃদ্ধির সম্ভাবনা শেয়ার বিনিয়োগ করে। মানিকার মার্কেট ফান্ড হলো শুধুমাত্র স্বল্পমেয়াদী মানি মার্কেট সিকিউরিটিজে বিনিয়োগ করে। জাং হাই ইল্ড ফান্ড হলো এরা শুধু উচ্চ জাং বন্ডে বিনিয়োগ করে। ইন্টারন্যাশনাল ফান্ড হলো আন্তর্জাতিক বাজারে বিনিয়োগ করে। কনস্ট্রাকশন অনুযায়ী যেমন ওপেন এন্ড ফান্ড। ওপেন এন্ড ফান্ড, ওপেন এন্ড ফান্ডে এর ইউনিটের সংখ্যাটা নির্দিষ্ট নয়। ওপেন অর্থাৎ বিনিয়োগকারী সরাসরি ফান্ড কর্তৃপক্ষের কাছ থেকে শেয়ার কেনেন এবং তাদের কাছে এই ইউনিটগুলো রিডিম করেন। বিনিয়োগকারী সরাসরি ফান্ডের কাছ থেকে কেনে এবং তাদের কাছে ইউনিটটা রিডিম করে। ইউনিট সরাসরি ফান্ডের কর্তৃপক্ষের কাছ থেকে কেনে এবং তাদের কাছে ইউনিটটা রিডিম করে, এবং এর মূল্য দিনে একবার নেট অ্যাসেট ভ্যালুর ভিত্তিতে নির্ধারিত হয়। নেট অ্যাসেট ভ্যালুর ভিত্তিতে এনএভি মানে অ্যাসেট মাইনাস লায়াবিলিটি ডিভাইডেড নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করলে একটা ইউনিটের ভ্যালুটা বের হবে। প্রতিদিন এটা নির্ধারিত হয় এবং এই এনএভিতেই বাইসেল হয়। আর ক্লোজ এন্ড ফান্ড বাংলাদেশে এগুলো বেশি দেখা যায়, অর্থাৎ আইপিও এর সময়ের নির্দিষ্ট সংখ্যা। ক্লোজ এন্ড ফান্ডটা হলো আইপিও সময় ইউনিটের সঙ্গে নির্দিষ্ট করে দেওয়া হয়, অর্থাৎ এই ইউনিটগুলো এখন শেয়ার বাজারের মতোই লেনদেন হয়। এর ফলে চাহিদা যোগানের রিয়েল টাইম পরিবর্তিত হয়, এনএভি থেকে কম বা বেশি হতে পারে। দেন খরচ অনুযায়ী কিছু মিউচুয়াল ফান্ড আছে। ফ্রন্ট লোডিংটা হলো যে ফান্ড কেনার শুরুতে একটা কমিশন বা ফি কেটে নেওয়া হয়। ফান্ডটা যখন কিনে ইনভেস্টর, তখন একটা কমিশন বা ফি কেটে নেওয়া হয়। অ্যানুয়াল ফিতে, যে কোনো ফ্রন্ট এন্ড লোড আর অ্যানুয়াল ফি ফান্ড, এক্ষেত্রে ফ্রন্ট এন্ড লোডে নাকি বার্ষিক একটা ম্যানেজমেন্ট ফি নেওয়া হয়, আর ব্যাক লোডিং হলো ফান্ডটা কেনার সময় এবং সেল করার সময় বা রিডিম করার সময় ফি কেটে নেওয়া হয়।
ব্যাকলোডিং। ফান্ডটা কেনার সময় বরং সেল করার সময়, রিডিম করার সময় ফি নেওয়া হয়। এবার আসি মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীরা কয়ভাবে আয় করতে পারে। এরা 3ভাবে আয় করতে পারে। অর্থাৎ ফান্ড বা যে শেয়ার বা বন্ডে বিনিয়োগ করা হয় তা থেকে প্রাপ্ত ডিভিডেন্ড বা কুপন আয় বিনিয়োগকারীদের মধ্যে বন্টন করা হয়। যে ফান্ড যে শেয়ার বা বন্ডে বিনিয়োগ করে তা থেকে প্রাপ্ত ডিভিডেন্ড বা কুপন আয় বিনিয়োগের মধ্যে বন্টন করা হয়। তাই ফান্ড ম্যানেজার যখন কোনো অ্যাসেট লাভে সেল করেন তখন সেই ক্যাপিটাল গেইন এর অংশ বিনিয়োগকারী পায়। প্রথমটা হলো ডিভিডেন্ড অর ইন্টারেস্ট। সেকেন্ড হলো ক্যাপিটাল গেইন। যখন ফান্ড থেকে কোনো অ্যাসেট লাভে সেল করা হয় তখন সেই ক্যাপিটাল গেইনের অংশ বিনিয়োগকারীরা পান। 3 নম্বর হলো যে ফান্ডের হাতে থাকা সেল না করা অ্যাসেটগুলোর বাজার মূল্য বৃদ্ধি পেলে ফান্ডের নেট অ্যাসেট ভ্যালু বাড়ে। অর্থাৎ ফান্ডের হাতে থাকা অ্যাসেটগুলো যখন বাজার মূল্য বৃদ্ধি পায় তখন ফান্ডের নেট অ্যাসেট ভ্যালু বাড়ে। অর্থাৎ ফান্ডের হাতে থাকা যেই সে শেয়ারে বিনিয়োগ করলো, বন্ডে বিনিয়োগ করলো, শেয়ারের মার্কেট ভ্যালু বাড়লো, বন্ডের মার্কেট ভ্যালু বাড়লো, যা বিনিয়োগের এটা পরোক্ষ লাভ। এটা করে এনএভি এর ভ্যালু বাড়ে, আনরিয়েলাইজড আর কি। এখন এটা সেল করা হয় না, সেল করা করলে হয়তো রিয়েলাইজ হবে। দেন আসছি এবার আসে একটা নতুন আর একটা নন ডিপোজিটরি ইনস্টিটিউট হলো পেনশন ফান্ড। পেনশন ফান্ড হলো মিউচুয়াল ফান্ডের মতো একটা পরোক্ষ বিনিয়োগ ভেহিকেল, ইনডাইরেক্ট ইনভেস্টমেন্ট ভেহিকেল। এটাও একটা ইনডিরেক্ট। চাকরিরত অবস্থায় বেতনের একটি অংশ এখানে জমা হয় এবং একজন ফান্ড ম্যানেজার সে অর্থ বিনিয়োগ করে এটা বৃদ্ধি করে। অর্থাৎ যে চাকরিরত অবস্থায় বেতনের একটা অংশ এখানে জমা হয় এবং একজন ফান্ড ম্যানেজার সে অর্থ বিনিয়োগ করে বৃদ্ধি করে। ডিফাইন বেনিফিট অর্থাৎ অবসর সময় একজন কর্মচারী মোট কত টাকা পাবেন এবং মাসিক কত করে পাবেন তা একটি পূর্ব নির্ধারিত ফর্মুলা অনুযায়ী নির্দিষ্ট করা থাকে। যে অবসর যখন গ্রহণ করবে একজন কর্মচারী তখন মোট কত টাকা পাবে বা মাসিক কত করে পাবে তা একটা পূর্ব নির্ধারিত ফর্মুলা অনুযায়ী নির্দিষ্ট করা থাকে। তাই না? আসি মিউচুয়াল ফান্ড গেল, পেনশন ফান্ড গেল। দেন আসি এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, ইটিএফ বলে এটাকে। এটাও একটা ইনডিরেক্ট ইনভেস্টমেন্ট। যেখানে ফান্ড ম্যানেজার বিনিয়োগের সিদ্ধান্ত নেন যে এখানে ইনডিরেক্ট ইনভেস্টমেন্ট ভেহিকেলটা কি, যে যেখানে ফান্ড ম্যানেজার বিনিয়োগের সিদ্ধান্ত নেন, শেয়ার যারা টাকা দিয়ে কিনতেছে ইউনিটটা তারা সরাসরি শেয়ার বা বন্ডে বিনিয়োগ করতে পারেন না, মানে ইউনিট কিনে ওই ফান্ডে, আর ফান্ড ম্যানেজার সরাসরি বিনিয়োগ করে। এখন ইটিএফ এর মূল্য, একটা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের মূল্য প্রতি মুহূর্তে ট্র্যাক করা যায়, কিন্তু বেশিরভাগ মিউচুয়াল ফান্ড দিনে একবার গণনা করা হয়। কিন্তু ইটিএফ এর সাথে মিউচুয়াল ফান্ডের পার্থক্যটা কি, যে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডগুলো যে প্রতি মুহূর্তে রিয়েল টাইম ট্র্যাক করা যায়। আরেকটা পার্থক্য হলো এক্সচেঞ্জের ফান্ডগুলো শর্ট সেল করা যায়, কিন্তু মিউচুয়াল ফান্ডগুলো শর্ট সেল করা যায় না। এখন শর্ট সেলিংটা কি, যে ধর আমি মনে করতেছি যে শেয়ারের দাম বাড়বে, যখন আমি মনে করি যে শেয়ারের দাম বাড়বে, নর্মালি এটা কনভেনশনালি কি, একটা শেয়ার আমরা কিনলে প্রথমে আমার টাকা যায়, পরে দেখা যায় ডিভিডেন্ড আসে অথবা বিক্রির মাধ্যমে ক্যাশ ফ্লো আসে, সো পরে টাকা আসে, আগে টাকা যায় পরে টাকা আসে। কিন্তু শর্ট সেলিংয়ের ক্ষেত্রে আমি মনে করতেছি যে শেয়ারের দাম কমবে। নর্মালি আমরা যখন বিনিয়োগ করি তখন আমরা মনে করি শেয়ারের দাম বাড়বে, তাই আমরা কী করি, শেয়ারটা কিনি, প্রথমে টাকা যায় তারপরে পরে টাকা আসে। কিন্তু শর্ট সেলিংয়ের ক্ষেত্রে আমি মনে করি যে শেয়ারের দাম কমবে। এখন যখন এখন আমি কি করব, শর্ট সেলিং বলতে বোঝো একটা শেয়ার বিক্রি করা, কিন্তু এটা আমার নিজের নয়, আমি এই শেয়ারটি অন্য কারোর কাছ থেকে, যেমন ব্রোকারের কাছ থেকে ধার করে বাজারে সেল করে দিই। ক্যাশ ফ্লোর ক্ষেত্রে দেখা গেল প্রথমে টাকা আসে, কারণ ধার করা শেয়ারটি আমি উচ্চ মূল্যে সেল করতেছি। কোম্পানি যখন ডিভিডেন্ড দেয় তখন এই কোম্পানির শেয়ার শর্ট সেলিংয়ের ক্ষেত্রে প্রথমে উচ্চ মূল্যে বিক্রি করার কারণে আমার প্রথমে টাকা আসে। তারপর কোম্পানি যখন ডিভিডেন্ড দেয় তখন তার প্রকৃত মানি পাওয়ার কথা, যেহেতু শেয়ারটি আমি বিক্রি করে দিয়েছি, তাই আমাকে নিজের পকেট থেকে সেই ডিভিডেন্ড টাকাটা শেয়ার ব্যাংকে দিতে হয়। অর্থাৎ কোম্পানি যখন ডিভিডেন্ড দেয় তখন শেয়ারের প্রকৃত মালিক পাওয়ার কথা, যেহেতু শেয়ারটি আমি বিক্রি করে দিছি,
তাই নিজের পকেটে টাকা থেকে যে শিপমেন্টের টাকাটা শেয়ার মালিককে দিতে হবে। অবশেষে আমার ধার করা শেয়ারটা ফেরত দিতে হবে। সো আমি যখন বাজার থেকে কম দামে কিনে মালিককে টাকাটা ফেরত দিব, এটাও তখনও মাইনাস। যখন ডিভিডেন্ড দেয় শেয়ার প্রকৃত মালিক তা পাওয়ার কথা। সো যেহেতু আমি শেয়ারটা সেল করে দিয়েছি, তাই আমার নিজের পকেট থেকে ডিভিডেন্ডের টাকাটা দিতে হবে। ফাইনালি আমার শেয়ারটা, ধার করা শেয়ারটা কিনে ফেরত দিতে হবে, বাজার থেকে কম দামে কিনে শেয়ার মালিককে ফেরত দিতে হবে। সো লাভ লোকসানের হিসাবটা কি, যদি আমার ধারণা সঠিক হয় তাহলে, এবং দাম কম, মার্কেটের শেয়ারের দাম কমে যায়, তাহলে আমার লাভ হবে কীভাবে? সে 100 টাকাতে আমি বিক্রি করে দিয়েছিলাম একটা শেয়ার ধার করে, 80 টাকাতে কিনলাম, তাহলে আর 20 টাকা লাভ, সে ডিভিডেন্ড ছিল 5 টাকা, তাহলে নেট বেসিসে 15 টাকা লাভ। কিন্তু শেয়ারের দাম বেড়ে গেল, দেখা যায় 100তে সেল করে দিলাম, এখন 200তে কিনতে হচ্ছে, 100 টাকা লস, আরও ডিভিডেন্ডের আছে 5 টাকা, তার মানে 105 টাকাই আমার লস হবে সেক্ষেত্রে। -5, তখন ওর ব্যাপক লোকসান হবে। সো শর্ট সেলিং হলো যে সাধারণ বিনিয়োগে ঠিক অপোজিট। দেন আসি ইন্স্যুরেন্স কোম্পানি, এটাও নন ডিপোজিট ইনস্টিটিউট। ঐতিহ্যগতভাবে বিমা কোম্পানিগুলো শুধু ঝুঁকি ব্যবস্থাপনা, যেমন জীবন বিমা, নৌ বিমা, প্রিমিয়ামের উপর সেভিংস প্রোডাক্ট অফার করতো। 1999 সালে যখন গ্রামলিচ-বেইলি অ্যাক্ট, এরপরে বাণিজ্য ব্যাংক এবং বিমা কোম্পানির মধ্যে পার্থক্য মুছে গেছে। আমেরিকাতে বিমা কোম্পানি এখন সরাসরি ঋণদান, আন্ডাররাইটিং এবং পেমেন্ট সার্ভিস প্রদান করতে পারে। তার জন্য আলাদা সাবসিডিয়ারি খোলার প্রয়োজন নেই, তারা হোল্ডিং কোম্পানির অধীনে মার্জার বা অধিগ্রহণের মাধ্যমে কাজগুলো করতে পারে। সো বিমা কোম্পানিটা ওগুলা এটা করে।